ডিভোর্সের সময় মা চেয়েছিলেন আমাকে নিয়ে আলাদা হয়ে যেতে। আমি তেদরামো করে বলেছিলাম মার সঙ্গে থাকবো না, মা খুব মারবে। ব্যাস, অফিসিয়ালি আমার দায়িত্ব এসে বর্তালো বাবার ঘাড়ে। বাপ মায়ের সারাসারি হয়ে গেলে বাচ্চাদের জীবন কেমন হয় আসলে? তারা কি খুব দুঃখে থাকে? কি জানি, মা বাবার ডিভোর্স হবার পরও আমি খুব একটা দুঃখ পাইনি। ওরা একসঙ্গে থাকলেও খুব আনন্দ হতো না। শহুরে যাত্রিক জীবনই হতো, নেই বলেই জীবনটা বেশ অন্যরকম হয়েছে। তাই হয়তো আমার গল্পটা 8-10টা সাধারণ পরিবারের মতো নয়। আমার বাবা খুব অদ্ভুত ধরনের মানুষ। তার অদ্ভুতের কারণে মার সঙ্গে সংসারটা হয়নি তার। আমার বয়স যখন 5, মা তখন ক্ষান্ত দিনের সংসারে। বাবার মতো পাগলের সঙ্গে তিনি থাকতে পারবেন না। আমি তখন কোথায় যাব? সালিশ বসলো। সালিশে আমি কি করেছি সে তো বললামই। বাবা আমার ব্যাপারে খুব একটা আগ্রহ ছিলেন না, কিন্তু দখলের মেয়ে কেঁদে কেটে বাপের সঙ্গে থাকতে চাইছে, তখন রাজি হলেন। আমিও হাতে চাঁদ পেয়ে গেলাম যেন। বাসায় মা নেই, কোনো শাসন বারণের বালাই নেই। আমার রাজ্যে আমি রাজা। থুলি রাজকন্যা। এমনিতেও মা চাকরি করতেন। আমাকে দেখাবার জন্য কাজের লোক মজবুত ছিল। তাই মা চলে গেলেও আমার বিশেষ সমস্যা হলো না। আমার দিনকাল ভালোই চলছিল। আমার বাপের খুব ঘোরাঘুরির শখ। দীপু নাম্বার 2-তে দীপুর বাপ যেমন এক জায়গায় বেশি দিন থিতু হতে পারতেন না, অনেকটা সেই অবস্থা তার। যদিও তার চাকরিটা এত সহজবশ ছিল না, এত ঘন ঘন বদলি হওয়ার সুযোগ নেই, তাই বাবা ছিল অন্য বুদ্ধি। মাস 6 গেলেই তিনি হুট করে 7-8 দিনের জন্য উধাও হয়ে যেতেন। প্রথম দিকে আমি খুব ভয় পেতাম, ভাবতাম মানুষটা কই গেল, কি হলো। একবার তো ভয়ে মার কাছে চলেও গিয়েছিলাম। সেবার বাবা ফিরে আসার পর মার সঙ্গে সে কি ঝগড়া। পরে অবশ্য বুঝে নিয়েছিলাম বাবার ভেতরে বৈরাগ্য প্রবল। সংসার ধর্ম তার জন্য নয়, মেয়ে নামে এক দায়িত্ব হয়ে আমি তার ঘাড়ে চেপে বসেছি। তাই বাধ্য হয়ে টিকে আসেন সংসারে, নয়তো কবেই সন্ন্যাসী হয়ে হিমালয় চলে যেতেন। আমি অবশ্য বাবাকে খুব একটা জ্বালাতন করতাম না। বোঝ হবার পরই নিজের ব্যবস্থা করে ফেলেছিলাম। ক্লাস 6 থেকে বোর্ডিং স্কুলে ভর্তি হয়ে যায়। শীত আর গ্রীষ্ম, ঈদ আর পুজোর ছুটি ছাড়া আমার বাড়ি আসবার বিশেষ দরকারও ছিল না। তখন বেশ ভালোই মজা হতো। বহুদিন পর আমরা বাপ বেটিতে মিলে বেশ হইচই করতাম। একটা উৎসব ভাব এসে যেত বাড়িতে। বাগানে চড়ুই পাতি করতাম। মাঝে মধ্যে বাবাই বলতেন, যা তোর মাতৃদেবীকে দর্শন করে আয়, দেখি আয় আমরা কত আনন্দে আছি। আমি তেমন একটা আগ্রহ দেখাতাম না। মাতৃহীন এই সংসারে আমরা আনন্দে থাকলেও মা খুব একটা আনন্দ নেই। তাছাড়া মায়ের নিজের সংসার আছে, নিজের ছেলে মেয়ে আছে। নানুর কাছে শুনেছি তাদের নিয়ে বেশ ভালোই ঝক্কি ঝামেলা পোহাতে হয় মাকে। এর মধ্যে বাড়তি যন্ত্রণা হয়ে যেতে আমার ইচ্ছে করতো না। অবশ্য আরেকটা কারণও আছে, এটা বেশ গোপন। আসলে সারাসারির পর মা যে আরেকটা মানুষকে বিয়ে করে ফেলবে, এটা আমার বিশ্বাসই হতে চায়নি। বাবা ছাড়া অন্য কারোর সঙ্গে মা আমার সহ্য হয়নি। কই, বাবা তো বিয়ে করেনি। মাকে নিয়ে তার কোনো অভিযোগও নেই, কিন্তু মায়ের অভিযোগের অন্ত নেই। তোর বাপ তো এই সেই বাবা তো মায়ের নাম না নিয়েও দিব্যি সুখেই দিনপাত করছেন। তাহলে যাই হোক, এগুলো ছোটবেলার কথা। মা তো বিয়ে করতেই পারেন, তার নিজস্ব ব্যাপার। তাছাড়া আমিও তো তার সঙ্গে থাকতে আগ্রহ দেখাইনি। কোনো সঙ্গী সাথী নেই, পিছু টান নেই, আগড়ে ধরে বাঁচবার মতো অবলম্বন নেই। নিজের নিঃসঙ্গতা কাটাতে মা যদি বিয়ে করেই থাকেন, আমার বলার কি আছে? আসলে কিছুই নেই। বাবা ততদিনে চাকরি পাল্টে স্বাধীন ব্যবসায় নেমে এসেছে। প্রথমে কাপড়ের ব্যবসা ছিল,
তারপর চালের আড়ত দিয়েছিলেন, সবই লস। শেষ পর্যন্ত বেশ মোটা অঙ্কের লস খাবার পর পৈতৃক সম্পত্তি যা ছিল বেছে বুঝে একটা লেবেল এনজিসি খুলে বসেছেন। শুরুর দিকে বেশ টানাটানি ছিল, বাবাও হাল ছেড়ে দিতেন, কিন্তু বাবার এক বিশ্বস্ত বন্ধু ছিলেন ব্যবসায়ী সহযোগী মামুন আঙ্কেল। তার অক্লান্ত চেষ্টায় এজেন্সি দাঁড়িয়ে গেছে। বলতে গেলে বাবা জীবনে যা চেয়েছিলেন তার পুরোটা না পেলেও তার পাওয়া ঝুলিতে খুব বেশি অপূর্ণতাও নেই। ধরাবাঁধা চাকরির হাপা নেই, পরিশ্রমহীন জীবন, বড় স্বাচ্ছন্দ্যেই যাচ্ছিল তার দিন। আমিও কলেজ পাশ করে কামাই খেলে ভর্তি হয়ে গেলাম বাংলা নিয়ে। ছোট থেকেই গল্প উপন্যাস পড়বার ঝোঁক ছিল, সুযোগ পেয়ে লুফে নিলাম। এখন অবশ্য মেসেই থাকি, বাবা থাকেন তার ট্রাভেল এজেন্সির সঙ্গে। আজ পাহাড়ে তো কাল সমুদ্রে। আমাদের জেলা রোদের বাড়িতে ফাঁকাই পড়ে থাকে সব সময়। মাঝে মধ্যে যাই, ফাঁকা বাসায় 2 দিন কাটিয়ে আবার ফিরে আসি। মেস জীবনের এই ছোট রুমটাই আসলে খুব ভালো লাগে আমার। পুরো পৃথিবীটা যেন ছোট্ট হয়ে হেঁটে গিয়েছে 8 বাই 9 ফুটের এই পুরনো ঘরটাই। ঈদের ছুটিতে বাড়ি এসেছি 2 দিন পর। হাওয়ায় শার্ট গায়ে বাবা এসে পৌঁছালেন সেন্ট মার্টিন থেকে। আমাকে দেখেই গাল ভরে হাসলেন, তুইও এসে পড়েছিস? বাহ, ভালোই হলো তো। পাঠক অবাক হতে পারেন, বাবা কি জানতেন না আমার খোঁজ? আমাদের কি যোগাযোগ হয় না? আসলেই হয় না। বাবা মোবাইল ফোন তেমন একটা ব্যবহার করেন না, করলেও আমার সঙ্গে তার কথাবার্তা খুবই কম হয়। এক্ষেত্রে বাবার দোষ নেই, আমার নিজেরই মোবাইল কোথায় থাকে হুঁশ পাই না। আসলে বাপের উদাসীন্য আর বৈরাগ্য আমার ভেতরেও ঢুকে গিয়েছে ভালো করে। আমিও খুব আনন্দ নিয়ে বললাম, হ্যাঁ ছুটিতে এসে পড়লাম। বলো তো দুপুরে কি খাবে? ঝাল ঝাল করে মাংস কষিয়ে নে, আর একটু পোলাও। দুপুর রাত দুটোই জম্মেশ চলবে। বাবা খানিকটা অবাক হলেন, তুই বান্নাও শিখেছিস নাকি? শিখলি কোথায়? তোর মা। বাবা, আমি সেই কবে থেকে রান্না জানি? গতবার তোমাকে কাচ্চি করে খাওয়াইলাম, মনে নেই? বাবা দিব্যি ভুলে গেছেন। মাথা চুলকাতে চুলকাতে বললেন, কি জানি রে, প্রতিদিন এত এত স্মৃতি জড়ো হয়, সবগুলো মনে থাকে না। হ্যাঁ, সব স্মৃতির সঙ্গে মেয়েকেও ভুলে যাও। ইউটিউব ঘেটে কত কত রান্না শিখেছি আমি, তোমাকেও প্রায় করে খাওয়াই। অভিমান হলো আমার। বাবা আহ্লাদ করলেন, রাগ করিস না, জানিসই তো ভুলে টুলে যাই। আচ্ছা চট করে রেঁধে ফেল, দেখি কি রাঁধতে জানিস। তোর রান্নার আরেকটা পরীক্ষা হোক। আমি সন্ধে রাঁধতে বসে গেলাম। সন্ধ্যায় মা ফোন করলো আমায় প্রায় মাসখানিকের পর। শেষবার যখন কথা হয়েছিল তখন মা বেশ চিন্তিত ছিলেন। তার বড় মেয়েকে নিয়ে নাকি খুব দুশ্চিন্তায় আছেন। কল দেখেই আমার মনে পড়লো সেই কথা। আমি জিজ্ঞেস করতে যাব তার আগে মা নিজেই বললেন, মোহনার বিয়ে ঠিক করেছি মৌসি, কালকে ঘরোয়া আয়োজনে কাবিন হবে। তুমি আসতে পারবে না মা? আমার 8 বছরের ছোট মোহনার বিয়ে কথা শুনে আমি যার পর নাই অবাক হলাম। মোহনার বয়স কত এখন? 18 হয়েছে কি? আচ্ছা, আমার বয়স কত? অপ্রতিভ গলায় বললাম, এত তাড়াতাড়ি? ওর কি বয়স হয়েছে? এই অল্প বয়সে? এই মাসে 18 হয়েছে। না হলেও কিছু করার ছিল না, এরকম মেয়েকে বেশি দিন ঘরে রেখে কেলেঙ্কারি। কথা শেষ না করেই বললেন, সে কথা বাদ দাও, তুমি চলে এসো তো মা, অনেক দিন তোমাকে দেখি না। আচ্ছা দেখছি, সময় হলে এসে যাব। দেখছি নয়, আসতেই হবে। এতদিন ধরে মা ডাকে তোমাকে, তুমি আসো না। এখনও ডাকছি, আসবে না? মাকে দেখতে তোমার একটু ইচ্ছে করে না? আমি কিছু বললাম না। মাকে দেখতে আমার ইচ্ছে করে না সত্যি, একসময় হয়তো করতো। ছুটিতে বাবার সাথে বসে খিচুড়ি রেঁধে
খেতে খেতে ভাবতাম মা থাকলে আরও ভালো হতো, খুব মজা করতাম। এখন আর সেসব মনে হয় না। মা যেন এক অন্য গ্রহের মানুষ, খুব অচেনা কেউ। রাতে খেতে বসে মোনার বিয়ের কথা বলতেই বাবা জানালেন মা তাকেও ফোন করেছিলেন। তার আশঙ্কা বাবার নিষেধে আমি তার ওখানে যাই না, তাই অনুরোধ করছেন আমাকে যেন যেতে দেওয়া হয়। খেতে খেতেই বাবা জিজ্ঞেস করলেন, তুই বোধহয় ওখানে একদমই যাস না? না, তোর মার কথা শুনে মনে হলো। আর কি সময় কোথায় বলো? বাড়ি বাড়ি তো ফুসরত মেলে না, তাতে আবার এখান থেকে এতটুক। ডিসির মোড় প্রায় হলেই তো বাসা, সময় করে যাবি। একই শহরে থাকিস তবু যদি। আমি উত্তর না দিয়ে চুপচাপ খেতে লাগলাম। মা বিষয়ে এই বাড়িতে আলাপ আলোচনা খুবই কম, মাঝে মধ্যে দু একটা কথাতেই সব সীমাবদ্ধ। বাবা আবার বললেন, আজ ওর কণ্ঠটা অন্যরকম শোনাচ্ছিল। সবসময় তো রেগে রেগে কথা বলে, আজ মনে হলো অনুরোধ করছে। কেমন করুণ করে বলল, মৌসিককে পাঠিয়ে দিও তো, ওকে কতদিন দেখি না। মার কণ্ঠে পরিবর্তন আমিও লক্ষ্য করেছি। আমার সঙ্গে রাগ না করলেও কণ্ঠে বেশ তেজ তেজ একটা ভাব থাকে সব সময়। সেসব কেমন যেন মিয়েই গেছে। মোহনাকে নিয়ে খুব দুশ্চিন্তা নাকি তার। গোদলির হলুদে আলোয় পাখিরা যখন নিড়ে ফিরে তখন আমি হেলে দুলে বাসা থেকে বেরোতামই না। বাবা হঠাৎ বলল, এত করে বলল তোর মা? জানা হয়। বাবা আমার কোনো বিষয়ের কথা বলেন না, আজ বলাই না করা গেল না। জামাটা পাল্টে টক ব্যাগ গাড়ি নিয়ে রিক্সা নিলাম ডিসির মোড়ে আমার মায়ের বাসার উদ্দেশ্যে। ডিসির বাসভবনের উল্টো পাশে যে গলিটা ঢুকেছে, ব্রিজ পেরিয়ে আকারডিয়া স্কুল, ওই স্কুলটার অপোজিটে নয়নতলা ভাবনাটাই মা থাকে। আমার মা আমার বাবার প্রাক্তন স্ত্রী। সন্ধ্যা নেমে গেছে, মাগরিবের নামাজের সময়ও বোধ হয় শেষ। আমি এমন সময়ে এসে উপস্থিত হলাম। এর আগেই একবার এসেছিলাম এখানে, তাও বছর 3 তো হবেই, কিন্তু কিছুই তেমন পাল্টায়নি। লিফট বিজি ছিল। তাছাড়া মার ফ্ল্যাট দোতলাতেই, লিফটের অপেক্ষা করা উচিত নয়। সিঁড়ি ভেঙে এসে মার ফ্ল্যাটের কোলবেল চাপলাম। এতদিন পর মার সঙ্গে সাক্ষাৎ। আমার বুকের ভেতরটাই কি একটু ধুকপুকানি বেশি হচ্ছে, নাকি সব স্বাভাবিক? সিঁড়ি ভাঙার কারণে এমন মার লাগছে। দরজা খুলে দিল মার ছোট ছেলে তন্ময়। ছেলেটা বড় হয়ে গেছে, উচ্চতায় বোধ হয় আমাকেও ছাড়িয়ে গেছে। আমি কিছু বলবো সুযোগটা অবধি দিল না, ফের দরজা লাগিয়ে চলে গেল ওর ঘরে। কে এসেছে রে? বলতে বলতে মা ড্রয়িং স্পেসে এসে দাঁড়াতে মুখোমুখি হলাম। এক মুহূর্তের জন্য থমকালাম দুজন। মৌসি এসেছে? আমি তো ভেবেছিলাম আসবেই না। আর একটু আগে এলে কি ক্ষতি হতো। মোহনার বিদায় দিয়ে এলাম নামাজের আগে। আমি চারপাশে চোখ বুলালাম। এ বাড়িতে বিয়ে হলো, কই সব কিছু তো সাধারণ, একটা বাড়তি সাজানো নেই কিছু। মিথ্যে করে বললাম বিকেলেই আসতাম, ঘুমিয়ে গেছিলাম। ঘুম ভেঙে দেখি দেরি হয়ে গেল, আজ আর আসতাম না। বাবা জোর করলেন বলে এসেছো, খুব ভালো হয়েছে, বসো তো। মা আমার হাত ধরে সোফায় বসালেন। সত্যি বলতে খুব ইতস্তত লাগছে। মার মুখে তুমি সম্বোধনটা কেমন অদ্ভুত শোনায়। ছোটবেলা থেকেই তো তুই বলতেন, হঠাৎ তুমিতে উঠে এলেন। আমাদের মনের দূরত্বতা কি এখন চোখেও দৃশ্যমান? কেমন আছো মা? মার গলায় স্বরে এত আন্তরিকতা, এই আন্তরিকতাই আমাকে মনে করিয়ে দিচ্ছে সামনে বসা মহিলাটির আমার মা নন, মোহনা তন্ময়ের মা। আমি মাথা নাড়লাম, ভালো আছি। তুমি? আমার আর ভালো থাকা। একজনকে বিদায় দিয়েছি, আরেকজনের যে কি ক্ষতি হবে দুশ্চিন্তায় শুকিয়ে গেছি অনেক। অসুস্থ নাকি? অসুস্থ না,
এদের দুই ভাই বোনের যন্ত্রণায় এই অবস্থা। একটা কথা যদি শুনতো আমার। মা দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলে মেয়ে নিয়ে তার বড় ঝামেলা চলছে ছোট খালা বলেছিলেন আমায়। মোহনা যেসবে এসএসসি দিল, পরীক্ষার মাত্র 1 মাস আগে এক ছেলের সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিল। মা হাতে নাতে ধরে আটকেছে। পরীক্ষা পেরোতেই তার ব্যবস্থা করলো মা। তন্ময়ের সমস্যাটা ঠিক জানি না। খালা বলেছিলেন ও ড্রাগস নেয়। মাত্র 8-এ পড়ে ছেলে, এই বয়সে ড্রাগস। আমি চারপাশে তাকিয়ে বললাম, আর কেউ আসেনি? কে আসবে? তোমাকে তো বলেছিলাম একদম ঘরোয়া আয়োজন, তুমি একমাত্র গেস্ট। অবাক না হয়ে পারলাম না। মা বলেছিল বটে, কিন্তু বিশ্বাস করিনি। বাঙালির ঘরোয়া আয়োজন মানে যে কি খুব জানি আমি। কম করে হলেও 15 জন 20 জন থাকেই এর ঘরোয়া আয়োজনে। এই জন্যে তো আসবার ইচ্ছে ছিল না। মোহনার দাদার বাড়ি কেউ থাকবে ভেবেছিলাম। থাকলেই তো শুনতে হতো কত কিছু। কথাগুলো অনাবশ্যক কৌতূহল জড়ানো প্রশ্নমালার জবাব দিতে দিতে ক্লান্ত বোধ হতো। তাছাড়া আমি এমন কেউ নয় যে ঘরোয়া পরিবেশে আমন্ত্রণ পাব। তন্ময়, মোহনা কিংবা ওদের বাবা মশিউর আঙ্কেল সবাই আমার দূরের মানুষ। মার সঙ্গেই একমাত্র সম্পর্ক। বিয়ে উপলক্ষে করা পায়েস মা এনে খেতে দিলেন আমাকে। আমার ছোটবেলা পায়েস খুব পছন্দের ছিল। ইদানিং অবশ্য খাই না তেমন। আমার দাদার বংশে ডায়াবেটিস ছিল, আমারও হয়ে যায় কিনা তাই ভয়েই ছেড়ে দিয়েছি। পায়েসের বাটি দেখেই আমার না করতে ইচ্ছে করছিল। মার মুখের দিকে তাকিয়ে বলা হলো না সে কথা। আমাকে খেতে দেখে তিনি পুরনো স্মৃতিচারণ করলেন। ছোট থাকতে পায়েস বানানোর জন্য কত বায়না করতে তুমি, মনে আছে? আমি অফিস থেকে ফিরে সময় পেতাম না ভাত রাঁধবার। তুমি জেদ করে ভাত খাবে না বলতে, মার দিলে পরে কাটতে কাটতে খেতে বসতে। শুক্রবারের দিনগুলো পায়েস না খেলে তোমার চলতই না। আমি তার স্মৃতিচারণে যোগ দিলাম না। পুরনো কথা আমার শুনতে ভালো লাগে না। ওসব কথা আমি ভুলে যেতে চাই। আমি বেঁচে থাকি বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে, কিন্তু অতীত কি তা পিছন ছাড়ে। মা আবার মুখোমুখি বসেছে, অনেকক্ষণ চেয়ে আসেন আমার মুখের দিকে। কোনো কথা নয়, কোনো শব্দ নয়, কেমন এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অস্বস্তি হচ্ছিল। এভাবে নিঃশব্দে বসে থাকা যায়? উসখুস করতেই বললেন, তুমি একদম তোমার বাবার মতো হয়েছ। হুবহু সেই চোখ, খাড়া নাক, থুতনির সেই স্থায়ী খোয়াজ। আমি কি বলবো ভেবে পেলাম না। আমি তো ছোট থেকেই বাবার মতো দেখতে। এই আর নতুন কি? আমি বাবার মতো বলেই তো বাবার সমস্ত রাগ আমার ওপরে ঝাড়তো মা। প্রায় মার খেতাম কারণে অকারণে। তাই তো ওদের সারাসারির সময় আমি বলেছিলাম মার সঙ্গে থাকবো না, মা খুব মারবে। মা আবারও বললেন, তোমার এই চেহারাটা খুব আকর্ষণীয় জানো। কলেজ লাইফে তোমার বাবার শুধু মুখটা দেখেই আমি প্রেমে পড়েছিলাম। নয়তো বাপ মা নেই। মামার বাড়িতে থাকা বাউন্ডুলের ছেলে, তাকে দেখে আমার মতো কেরিয়ার ওরিয়েন্টেড মেয়ে প্রেমে পড়ে কীভাবে? কিন্তু এই চেহারায় এত মায়া, এত আকর্ষণ। আমি জানি সে কথা। ছোট খালা আমাকে সব বলেছেন। বাবার উদাস হাবভাব শুরু থেকেই মা জানতেন। কলেজ জীবন থেকেই তাদের পরিচয়, কিন্তু কোনো দ্বিপাক্ষিক প্রেম ছিল না। মায়ের দিককার এক পাঙ্ক্ষিক ভালো লাগা। নানু যখন বিয়ে ঠিক করলেন মার, এক সন্ধ্যায় সে হাজির হয়ে গেল বাবার মেসে। বাবা তখন নাকি পুরোপুরি সন্ন্যাস নেবার পায়তারা করছেন। আচমকা মাকে দেখে বুঝলেন সব পশু হয়ে গেছে। এরকম অবস্থায় একটা মেয়ের ফিরে যাবার উপায় থাকে না। মা যেমন সাংঘাতিক রকমের সিরিয়াস মানুষ ছিলেন, তাতে ফিরিয়ে দিলে গলায় কলসি বেঁধে তিস্তায় ডুবে মরবে না, এর কোনো বিশ্বাস নেই। তাছাড়া যখন বাবা একটা ছোটোখাটো ট্রাভেল এজেন্সিতে চাকরিও বাগিয়ে ফেলেছেন, টাকা পয়সার সমস্যা ছিল না। সন্ন্যাস ব্রত ত্যাগ করে সংসার জীবনে ঢুকতে বিশেষ অসুবিধাই নেন।
তবে বিয়ে সেদিন হয়নি। মাকে বাড়ি দিয়ে এসে নিজেই নানুর সঙ্গে কথা বলেছিলেন বাবা। এই হলো তাদের বিয়ের গল্প। যে সংসার গড়েছিলেন মা, কিন্তু সেই সংসার ভাঙলেনও তিনি। জীবন কত অদ্ভুত, তাই না? সকালবেলা বেশ কড়া রোদ উঠেছে। ভাবলাম বিছানার তোষকগুলো নেড়ে দিয়ে আসি। এমনিও বাড়িতে তেমন থাকি না, তোষকগুলো সাথে সাথে হয়ে যায়। রোদে দিলে ভালো হবে। ছাদে নেড়ে দেওয়ার জন্য সবে বাবার তোষক উঠিয়েছি, তেমনি নিচ থেকে একটা হলুদ খাম পড়ে গেল। অবাক হয়ে তুলতেই দেখি চিঠির খাম, প্রাপকে মায়ের নাম লেখা। পেরক ছোট খালামণি। ভেতরে চিঠিও আছে। মা বাড়ি ছেড়ে গেছে প্রায় 20 বছর আগে, তার চিঠি এখনো রয়ে গেছে। তোষক নামিয়ে ভালো করে তাকিয়ে দেখি বিছানার আর এক পাশে টাটাইয়ের নিচে অনেকগুলো খাম বান্ডেল করে রাখা। ওগুলো অবশ্যই সবই বাবার, তার বন্ধুদের লেখা, তাই বিশেষ মাথা না ঘামিয়ে রেখে দিলাম। কেবল মায়ের চিঠিটা নিয়ে রাখলাম ঘরে, এই জন্য যে বাবা চিঠির খোঁজ করে কিনা। খুবই ছেলে মানুষই ধরনের কাণ্ড, কিন্তু সত্যি জানতে ইচ্ছে করছে 20 বছর আগের প্রাক্তন স্ত্রীর চিঠি। তোষকের তলায় রাখবার পেছনে কোনো বিশেষ কারণ থাকতে পারে কি? বিকেলে বাবা নামাজে গিয়েছিল। সাধারণত আসরের পরে সে কিছুক্ষণ এদিক সেদিক হাঁটে, দোকানে বসে মাঝে মাঝে চা সিঙ্গারা খায়। ফেরবার পথে আমার জন্য কিছু নিয়ে আসে। আজও নিয়ে এলো, কিন্তু সিঙ্গারা নয়, পাত্রের ছবি। কল থেকে এক ছেলের ছবি নিয়ে এসে বললেন, ছেলেটাকে দেখতো মৌসি। আমি তাকিয়ে দেখলাম একটা পুরনো আমলের মতো সাদা কালো পাসপোর্ট সাইজ ছবি। একটা ছেলে থমথমে মুখ করে চেয়ে আছে সোজা। ব্রু কুঁচকে তাকালাম বাবার দিকে। বাবা কি ঠাট্টা করছে আমার সঙ্গে? বিয়ের জন্য এরকম ছবি কে দেয়? কে এই ছেলে? আমাকে দেখাচ্ছ কেন? তোর বিয়ের জন্য ছেলে দেখছি। প্রাথমিকভাবে এই সিলেক্টেড, তাই দেখাতে নিয়ে এলাম। কিছুটা বিভ্রান্ত হয়ে বাবার মুখের দিকে তাকালাম। তার মুড আসলে কেমন ঠাট্টা করছে, কিন্তু কিছু বুঝতে না পেরে বললাম, মজা করছো? এই যুগের বিয়েতে সাদা কালো ছবি কে দেয়? সত্যি করে বলো তো, এটা কে? কোনো দাদু ইয়াং বয়সের ছবি এনে মস্কারা করছো? সন্দেহ মুখ কুঁচকে ফেললাম আমি। চায়ের কাপে চুমুক বসাতে ভুলে গেলাম। বাবা হতাশ হলেন কিছুটা। ওরে না রে, সত্যিই তোর বিয়ের পাত্র দেখেছি। ছেলেটা ভালো আছে, তুই একটু দেখ তো ভালো লাগে কি না। আমি দ্বিধান্বিত চোখে ছবিটা হাতে নিলাম। ছেলেটা সুন্দর, আমার সাহিত্যের ভাষায় বলতে গেলে টকবকে যৌবনওয়ালা সুদর্শন যুবকের স্থির চিত্র, গম্ভীর চেহারার থমথমে চাউনি মনের ভিতর অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি করলো। বাবা আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ওর নাম তানজিন সানোয়ার, সিনেমার অভিনয় করে। চিনিস কি? আমার জন্য বাবা সিনেমার নায়ক ধরে এনেছে। আমি কি সেরকম মেয়ে নাকি? মাথা নেড়ে বললাম, ওহ, বাংলা সিনেমা দেখি না আমি, চিনছি না তাই। আমিও তো দেখি না রে। সময় কোথায়? সারাদিন এদিক সেদিক ছুটেই কুল পাচ্ছি না। আমি প্রশ্নাত্মক চোখে তাকালাম। তাহলে এর খোঁজ তোমাকে কে দিল বাবা? ফ্রেন্ডের পাল্লায় পড়েছ নাকি? আরে না না, তোর মামন আঙ্কেল খোঁজ এনেছে। ছেলে একদম খাঁটি, বাবা মা কেউ নেই। আমার মতোই মামার বাড়িতে মানুষ হয়েছে। সিনেমায় কাজ শুরুর পর এখন ঢাকায় নিজের ফ্ল্যাটে থাকে। ওর মামার বাড়ি এই হাজির হাটেই। আমি বুক কুঁচকে বাবার দিকে তাকিয়ে রইলাম। তাকে দেখে মনে হচ্ছে তিনি খুব নার্ভাস, যেন আমি স্কুলের রাগী মাস্টার রনি। তাকে ক্লাসের সবার সামনে দাঁড় করিয়ে পড়া ধরেছি। তিনি গড়গড় করে মুখস্থ বলে যাচ্ছেন। কি রে, ওভাবে তাকিয়ে আসিস কেন? পছন্দ হয়েছে? আমি মামুনকে বলবো। ছেলে বোধহয় রংপুরে আসবে 2-1 দিনের মধ্যে। ঈদের ছুটি না, তখন দেখা করে নিবি। আমি সে কথার জবাব দিলাম না। কথা ঘুরিয়ে বললাম, হঠাৎ আমার বিয়ে এত তাড়া দিচ্ছ কেন? হয়েছে কি?
বাবা মুখ কাঁচুমাচু করতে লাগলেন, মিনমিন করে বললেন, কি হবে? তোর মা ফোন করলো সকালে, ছোট বোন হয়ে মোহনার বিয়ে হয়ে গেছে, তোর এখনও গতি করিনি, এই নিয়ে কথা শোনালো। কথা শেষ করার আগে সংশোধন করে দিলাম, মোহনা আমার ছোট বোন নয় বাবা, আমি তোমাদের দুজনের একমাত্র সন্তান। বাবা থতমত খেলেন, ও হলো আর কি, তোর মায়ের মেয়েই তো, ওর বিয়ে হয়ে গেছে। তাছাড়া তোরও তো বয়স হয়েছে বিয়ের, কি হয়নি বল? আমার বয়স কত বাবা? আমি গালে হাত রেখে প্রশ্ন শুনলাম। বাবা এবার চূড়ান্ত অপ্রস্তুত হলেন, আমতা আমতা করতে লাগলেন, কত আর হবে, 21 বা 22। আমি হেসে উঠলাম জোরে। আমার বাবা সত্যি একটা আলভোলা মানুষ। মা চলে যাওয়াই তো 20 বছর চলছে। আমার বয়স অতটুকু হবে জানতাম বাবা পারবেন না। হাসি থামিয়ে বললাম, এবছর আমার 26-এ পড়বে বাবা। মোহনার বয়সই তো 18। আচ্ছা, তুই যখন বলছিস হবে হয়তো, আসলে আজকাল কিছু মনে থাকে না, বয়স হচ্ছে তো, তোমার কখনোই কিছু মনে থাকে না বাবা। থাক, সমস্যা নেই, বাদ দাও। সহজ ভঙ্গিতে হাসলাম। ধরা পড়ে গিয়েও বাবা বেশ লজ্জা পেয়েছেন, চেহারা থেকে অপ্রস্তুত ভাবটা সরছেই না। বিষয়টা হালকা করতে গলা খাকারি দিয়ে বললাম, আমার বিয়ে নিয়ে তোমার এত ভাবতে হবে না বাবা, আই ক্যান ম্যানেজ। এখনই বিয়ে শাদি করতে ইচ্ছে করছে না বলেই চায়ের কাপ তুলে রান্নাঘরে চলে এলাম। বাবা হয়তো কিছু বলতেন, আমতা আমতা করতেই কথা শেষ হলো না। আমি বিশেষ আগ্রহ দেখালাম না এসব নিয়ে। আপাতত আমার বিয়ে বিষয়ে কোনো ভাবনা নেই, আগ্রহ নেই। যদি কখনো হয় ভেবে দেখতে পারি। কালকে ঈদ উপলক্ষে বাড়ি ঘর একটু গোছগাছ করছিলাম। ছোটবেলায় দেখতাম কোনো অনুষ্ঠানের আগ দিয়ে মা একবার পুরো বাড়িঘর সাফ সুতরো করেন। মার আবার পরিচ্ছন্নতার বাতিক আছে, আমার কিংবা বাবার কারোরই এসবে মাথা ব্যথা নেই। তবু কেন যেন ঈদের আগে একটু ঘরদোর মোছামুছি করি বোধ হয়। মার কথা মনে পড়ে। দুপুরের খাবার রাখছি এমন সময় ঘরে কলিং বেল বাজলো। ভাবলাম বাবা এলো বুঝি। দরজা খুলতেই দেখি পাঠওয়ার ডেলিভারি ম্যান। আমার নামে একটা পার্সেল এসেছে। আমি একটু অবাক হলাম, আমি তো কিছু অর্ডার করিনি। ডেলিভারি ম্যান ঠিকানা চেক করেন, বললেন ঠিক আছে সব। আমার ফোনে নাকি ওটিপিও এসেছে, ওটিপি চাইছে। আমি ধরে ঘরে এলাম, ফোন খুলে দেখলাম গত রাতেই মেসেজ এসেছে, আমি দেখিনি। পার্সেল খোলার পর আমি মোটামুটি হতভম্ব হয়ে গেলাম। একটা শাড়ি, গাঢ় রানী গোলাপি রঙের একটা সিল্কি শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, পেটিকোট। এগুলো কে দেবে আমাকে? আমার না আছে কোনো বন্ধু বা প্রেমিক, না কোনো শুভাকাঙ্ক্ষী, হয়তো পরিচিত কেউ কিছু ভেবে দিয়েছে। সময় হলে জানতে পারবো। অত ভাবাভাবি কি রেখে তুলে রাখলাম সব। বাবা আসুক শোনা যাবে, কিন্তু বাবাও জানলেন না তিনি এই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ। তবে শাড়ির প্রসঙ্গ আসায় বললেন, কাল তো ঈদ, জামা কিনেছিস? আমি কি বাচ্চা? ঈদে জামা কিনে তো বাচ্চারা, নতুন জামা কিনে হাতে মেহেদি দিয়ে হইচই করে। আমার বয়স কি ওই রকম আছে নাকি? তাছাড়া হইচই করার মতো সঙ্গীও নেই আমার। বললাম, না তো, কিনে কি হবে? ড্রয়ারে পরার মতো ঢের জামা আছে। এহে, ভুল হয়ে গেল। সেদিন অফিসের সবার জন্য পাঞ্জাবি অর্ডার দেওয়া হলো। মনে থাকলে তোর জন্য একটা জামা। কালকে ঈদ, তুই পরবি কি? তবে কি? আচ্ছা, গত ঈদে জামা দিয়েছিলাম তোকে। গত ঈদেও জামা কিনিনি আমি, মনে ছিল না? বাবাও দেননি কিছু, তবু মিথ্যে করে বললাম, হ্যাঁ ওটাই পরবো। তুমি এত ভেবো না। বাবা ঘাড় চুলকাতে নিজের ঘরে চলে গেলেন। আমি হেসে গাড় নাড়লাম। পাক্কা বাপকা বেটি হয়েছি আমি। বাপ বেটি একই রকম পাগল। মার সঙ্গে থাকিনি বেশ হয়েছে, নয়তো আমাদের জ্বালাতেই পাগল হয়ে যেত। তারপর হঠাৎই কি ভেবে হাসি বন্ধ হলো আমার। আজকাল কি আমি মাকে নিয়ে বেশি ভাবছি?
কই আগে তো ভাবিনি এত করে। ঈদের সকালে আমি বেশ সুন্দর করে ফিরনি বানালাম। বাবা নামাজে যাবার আগে ফিরনি খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন। আমি নাকি একদম দাদির মতো ফিরনি বানিয়েছি। বুঝলাম না বাবা মিথ্যে বলল কি না। দাদি তো মারা গিয়েছে বহু আগে। বাবা ছোট থাকতে অত আগের কথা মনে থাকে কারো? বললে তার মামির গল্প করতে পারতেন। নাকি আমাকে খুশি করতেই 2:30টার দিকে বাবা কোরবানির গোশত নিয়ে এলেন। যেহেতু আমাদের বাড়িতে তেমন কেউ নেই, সেজন্য গোশত একদম কেটে বেছে অন্যদের দেওয়া থোয়াই পূর্ব সেরেই বাড়ি নিয়ে আসেন। ঝুট ঝামেলা সারা হয়ে যায় সব। তারপরও অবশ্য বেঁধে খেতে খেতে বিকেলেই হয়ে গেল আমাদের। খাওয়া শেষ করেছি তখন ছোট খালামণি ফোন করলেন। মা তন্ময়দের নিয়েও বাড়ি গিয়েছেন। মোহনা আর ওর যে বড় এসেছে। দাওয়াত করেছিল খালামণি, আমাকেও ডাকলেন খুব করে। আমি রাজি হলাম না। গলা অবধি ভাত খেয়ে আমার পেট টুইটুম্বুর। এখন একটু ঘুমাবো। খালামণি তবু পিড়াপিড়ি করতে লাগলেন। মা কথা বলতে চাইলেন, শুনলাম। আমি সুযোগটুকুও দিলাম না। চট করে কল কেটে মোবাইল বন্ধ করে রাখলাম। আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না। খবরটা কি করে যেন মার কাছে চলে গেছে। এজন্য তিনি গত 2 দিন ধরে নিয়মিত কল করছেন আমাকে। আমি প্রথম দিন বুঝতে পেরে কল রেখে দিয়েছি আর রিসিভ করিনি। মা থাকতে না পেরে বাবাকে কল দিয়ে ধমকাতে শুরু করলেন। বাবাও ঘরে বসে ফোনে মাকে ঠান্ডা করার চেষ্টা করছেন। আমি এ ঘরে দরজা আটকে পায়চারি করতে করতে বই পড়ছি। সোফোক্লিসের ইডিপাস। একটু পরেই দরজা নক হলো। বাবা কাতর কণ্ঠে ডাকছেন মার সঙ্গে কথা বলার জন্য। আমি শ্বাস ফেললাম। ফোনটা হাতে নিতে মা ওপাশ থেকে রাগ রাগ কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি বিয়ে করবে না কেন? মৌসি, বিয়ে নিয়ে আমার কোনো ভাবনা এ পর্যন্ত ছিল না। আমি কখনো কোনো ছেলেকে দেখি ভাবিনি দিস ইজ দ্য বয় আই ওয়াজ লুক ফর। স্বপ্নে রাজপুত্র হওয়া তো দূর কি বাত। আমি সবসময় আপন খেয়ালে মুক্ত থেকেছি। খেয়ালি রাজকন্যার ন্যায় চষে বেরিয়েছি রাজকল্প রাজ্যে। সেখানে রাজপুত্র কিংবা ভিন্ন দেশের দস্যুর রাজার ভাবনা আমার মস্তিষ্কে কখনো আসেনি। তাছাড়া বিয়ে ব্যাপারটাকেই আমি এড়িয়ে চলেছি সবসময়। বাবা মাকে তো দেখেছি পছন্দ করে ভালোবেসে বিয়ে করার পরও সংসার টেকাতে পারেনি মা। সেখানে কোথ থেকে এক উটকো ছেলেকে ধরে আমার বিয়ে হয়ে যাবে আর আমি মানিয়ে নিব? সন্ন্যাসী বাবার বৈরাগী কন্যার জীবন এত সহজ? হ্যাঁ, মায়ের রাগের বিপরীতে আমি খুব ঠান্ডা স্বরে বললাম, বিয়ে করব না। বলিনি মা, বলেছি পরে করব। আমার এখন মানসিক কোনো প্রস্তুতি নেই। কেন নেই? তোমার কোথায় প্রশ্ন আছে? শোনো মৌসি, মা তোমাকে একটা কথা বলছি, পছন্দের কথা ঝেড়ে ফেলে দাও। পছন্দের বিয়ে কখনো টিকবে না। আমাকে দেখোনি তুমি? তোমার বাবার মতো লোককে। আমি ফোনটা কান থেকে সরিয়ে বাবার দিকে তাকালাম। বাবা ঠোঁটে ঠোঁট চেপে মুখটা কেমন করে বাঁকা করে রেখেছেন। মাঝে তাকে বকাবকি করছেন বুঝতে পেরেছেন আসলে। আমাকে চোখের ইশারায় কথা বলতে বলে নিজে সুরসুর করে পালিয়ে গেলেন। আমি অসহায় হয়ে ফোন কানে নিলাম। জানালাম, আমার কোনো পছন্দ নেই মা, টেনশন করতে হবে না। তাহলে তো খুবই ভালো। তুমি ছেলেটাকে দেখে এসো। মামন ভাই খোঁজ নিয়েছে ছেলের। আমার সাথে কথা হয়েছে। তোমার বাবারও পছন্দ হয়েছে। ছেলের পরিবার নেই, শ্বশুরবাড়ির মানুষদের হ্যাপা নেই। উফ, শ্বশুরবাড়ি হ্যাপা যে কী জিনিস। মা একা একা কথা বলতে লাগলেন। ফোনটা পাশে উল্টো করে রেখে আমি চুপ করে রইলাম। আমার দাদার বাড়ির কেউ নেই, এই হিসেবে মা ও শ্বশুরবাড়ির সেই তথাকথিত হ্যাপা। পোহান্নি মসি ওর আঙ্কেলের বাড়ির খবর ঠিক জানি না। নিশ্চয়ই অনেক মানুষ হবে, তাদের কথাই বলছেন মা। আমি সেসব শুনলাম না, কিছু বললামও না। মার সঙ্গে তর্ক কেউ পারবে না। বিতর্কে তার পুরস্কার আছে জাতীয় পর্যায়ের। অতএব যুক্তির ধার ধরে বিশেষ লাভ হবে না। কিছুক্ষণ পর নিঃশব্দে ফোন কেটে দিলাম। তানজিম সানোয়ার ইউকিপিয়া বলছে,
বাংলা সিনেমায় নবাগত এই অভিনেতার পর্দার নাম সানোয়ার খন্দকার। রূপালী পর্দায় অভিষেক হওয়ার 1.5 বছর হয়েছে সবে। ইতোমধ্যে 3টি চলচ্চিত্র করেছেন। প্রথম 2টি ব্লকবাস্টার হিট, সবশেষ সেটি মুক্তি পেয়েছে গত রোজার ঈদে। সেটিও বেশ ব্যবসা সফল হয়েছে। ল্যাপটপে ইউকির পাতাটা আমি খুব মনোযোগ দিয়ে পড়লাম। না পড়ে আর কি হবে, সেই তো যেতেই হবে। বাবার সাথে যথেষ্ট ঝক্কি ঝামেলা করার পরও শেষ রক্ষা হয়নি। মা উঠে পড়ে লেগেছেন আমার বিয়ে নিয়ে। 26 বছরের বুড়ি মেয়েকে নাকি কেউ বিয়ে করবে না। এ তো আমার কপাল যে এত ভালো পাত্র পেয়েছি। মার এত কথা, এত ভাবনা আমার জন্য। ভালো লাগছে না। আমার জীবনে তার দখল দায়িত্বও ঠিক মানতে পারছি না। কাগজে কলমে তিনি এখনও আমার মা, সে কথা অস্বীকার করবার জো নেই। কিন্তু মনের দিক থেকে কি আমাদের সম্পর্কের অবশিষ্ট কিছু আছে? 2 দশকের মতো দীর্ঘ একটা সময় পেরিয়ে গেছে। মা কি কেবল আমার মা আছে? মোহনা, তন্ময় এসে ঢুকে যায়নি আমার অধিকারের স্থানে। একবার রাগ হয়েছিল ভীষণ। ভেবেছিলাম ফট করে বলে দিব, আমার বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? আমার বাবা নেই আমার জন্য। তুমি কে? পরে মনে হলো না থাক, ছেড়ে যাওয়া মা হলেও মাই তো, কষ্ট দেওয়া ঠিক হবে না। তাছাড়া দেখা করতে গেলেই বিয়ে হয়ে যায় নাকি? নায়ক সাহেবের কি ঠেকা পড়েছে আমার মতো ব্রোকেন ফ্যামিলির এভারেজ মেয়ের গলায় মালা ঝুলাবে? দুপুরের খাবার শেষ, প্লেট বাটি গুছাচ্ছি। বাবা এসে সাহায্য করতে চাইলেন। আমি ব্রো কুঁচকে তাকালাম। তুমি হঠাৎ সাহায্য করতে চাও? বাপরে, এমন করিস কেন? আমার মেয়ে না তুই? বাবা ভাতের ডিশটা হাত থেকে নিলেন। আমি ময়লা বাসনগুলো সিঙ্কে রাখলাম, মেজে রেখে দেব। সেখানেও এসে বললেন, আমি না হয় এগুলো পরিষ্কার করি, তোর হাতে ময়লা দাগ পড়ে যায় যদি। আগেও তো ধুয়েছি এগুলো, তখন তো বলনি। বাবা থতমত খেয়েছেন। অপ্রতিভ কণ্ঠে বললেন, আজকে বিকেলে দেখা করতে যাবি তানজিমের সঙ্গে। তোর মা বলছিল এটুকু সুন্দর হয়ে যেতে। আল্লাহ আমার রূপ না দিলে আমি কি বানাতে পারবো বাবা? তাছাড়া বাসন কোসন ধুলে এমন কিছু হয় না। হলেও কি, ছেলে তো খুশি হওয়া উচিত। মেয়ে কাজকর্ম জানে, তাই হাতে দাগ। আমার যুক্তির বিপরীতে কথা খুঁজতে বাবা নাজেহাল। আমি মনে মনে হাসতে লাগলাম। খুব এসেছিলে প্রাক্তন বইয়ের আদেশ মান্য করতে। বললাম, তুমি যাও তো বাবা, খাবার খেয়েছো? এখন ঘুমাও গিয়ে, আমাকে সাহায্য করতে হবে না। কিন্তু বাবা গেলেন না। ঘুর ঘুর করতে লাগলেন চারপাশে। ছোট ছেলেরা মায়ের কাছে আবদার করতে এলে যেভাবে ঘরের আশেপাশে আমার ধোয়াধুয়ি শেষ হতেই বললেন, ঘেমে গেছিস একদম, গোসল করেছিস আগে? না করবি? গোসল করে সুন্দর দেখে একটা শাড়ি পরিস, একটু সাজগোজ করিস। তোর মা বাবার খুব করে বলেছে। মার কথা তুমি এত বলছো বাবা, যার কথা তাকে বলতে দাও। তোমার নিজের কিছু বলবার নেই। আমার বিরক্তি লাগছে মা নামক মানুষটার এত আদেশ শুনতে, তাও আমার বাবার মুখ থেকে। বাবা তো কখনো এমন ছিল না। মার কথাকে এত গুরুত্বর সাথে বিবেচনা করার অভ্যাস তার কবে হয়েছে? যখন হওয়া উচিত ছিল তখন তো ছিল না। সব গুছিয়ে রেখে আমি গোসল করতে গেলাম। বেশ সময় নিয়ে অনেকক্ষণ মাথায় পানি ঢাললাম। একটা নতুন সম্পর্ক জড়াতে ইচ্ছে হচ্ছে না কোনোভাবেই। বিয়ে শাদি, পারিবারিক বন্ধন, এগুলো কি আমার জন্য? বের হয়ে একটা কালো জামদানি শাড়ি পরলাম, চোখে গাঢ় করে কাজল দিলাম। সাজতে আমার ভালো লাগে না। কাজল ছাড়া সাজার অন্য কোনো জিনিসপত্রও নেই আমার। বহু আগে লিপস্টিক কিনেছিলাম একটা, কোথায় আছে? থাকলেও ব্যবহারের মেয়াদ আছে কিনা কে জানে। ফ্যানের নিচে দাঁড়িয়ে চুলগুলো শুকিয়ে নিয়েছি। একটা ফ্রেঞ্চ বেনি পাকিয়ে ফেললাম চটপট। নায়ক সাহেবের জন্য আরও সাজগোজের কি দরকার আছে? 4:30টার দিকে গান্ড ক্লান্সেলে দেখা করবার কথা। আমি ইচ্ছে করেই আধা ঘন্টা দেরি করে গেলাম। নায়ক সাহেবের একটু ধৈর্যের পরীক্ষা হয়ে যাক, দেখি তার মেজাজের অবস্থা কেমন।
সিনেমার হিরোরা নাকি বাস্তবের ভিলেন হয়। হিরো সাহেব হিরোর মতোই আচরণ করলেন। আমার কল পেয়েই বেরিয়ে এলেন। দোতলায় বস্তুরা নামবার বিশেষ প্রয়োজন ছিল না, তবু লিফটে আমাকে আগে ঢুকতে দিলেন। বেরোলামও আমিও আগে। বেস্তরার কাছে দরজা খুললেন, বরাদ্দকৃত নির্দিষ্ট টেবিলে চেয়ারও টেনে দিলেন। প্রিন্সেস ট্রিটমেন্টের জন্য নায়ক সাহেব কি ট্রেনিং নিয়ে এসেছেন? এসেছেও বেশ স্টুডেন্ট বুটেড হয়ে, সাদা শার্টের ওপর কালো ব্লেজার, নেকটাই। আমার মতো একটা বোরাগির সাথে দেখা করতে এত আয়োজন, পাত্রী দেখা ব্যাপারটাই বুঝি এমন। আমি বেশ মজা পেলাম। ভদ্রলোক প্রথম কথা বললেন, আপনার তো গোলাপি শাড়ি পরবার কথা, পার্সেল পাননি? আমি ভ্রু কুঁচকে ফেললাম। ওই পার্সেল তবে এই বেটা পাঠিয়েছে? গল্প জেঠা রামধনু উঠে।